তো ওয়েলকাম আরিন। লড়াকে তো দেখি না, আল্লাহ জানে কি অবস্থায় আছে। ওয়ালাইকুম আসসালাম। হোমওয়ার্ক কিন্তু আমি পাই নাই, ঠিক আছে? হোমওয়ার্ক গত দিনেরটা দেওয়া নাই, তার আগের দিনেরটা দেওয়া নাই, ঠিক আছে? হোমওয়ার্ক কিন্তু অনেক জমে গেছে। তো আজকে হোমওয়ার্কগুলো অবশ্যই সাবমিট করার একটা চেষ্টা করতে হবে। তো আজকে আমি দুইটা খুব ইম্পর্টেন্ট ম্যাথস করে দিব, ঠিক আছে? যেটা পরীক্ষায় আসেই, এরকম দুইটা ম্যাথস। তার ভিতরে একটা হচ্ছে নাম্বার 14। আমি 10 পর্যন্ত কালকে বুঝিয়েছি, ঠিক আছে? 10 পর্যন্ত কালকে বুঝিয়েছি। আর আজকে আমি 13, 14 এই দুইটা করে দেব। আর এই 10 পর্যন্ত যতগুলো হোমওয়ার্ক আছে সেগুলো সাবমিট করার পরে আমি 11, 12 করে দেব, কারণ এগুলোর সাথে এগুলো রিলেটেড। সো এগুলো যদি তোমরা প্র্যাকটিস না করো তাহলে কিন্তু 11, 12, ঠিক আছে? সো এগুলো বুঝতে কিন্তু তখন আরও বেশি সমস্যা হবে। সো আগে 10 পর্যন্ত যতগুলো হোমওয়ার্ক বাদ পড়েছে বাবা সবগুলোই করে সাবমিট করো, তারপরে 11, 12 করব। আর এখন আমি যেটা করতে চাই সেটা হচ্ছে 13 অ্যান্ড 14। তার ভিতরে 14টা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটাই পরীক্ষায় আসে, সব সময় আসে, ঠিক আছে? সো এই 14টা আমি একটু এক্সপ্লেন করতে চাই। তাহলে নাম্বার 14-এ কী বলেছে দেখো, 14 করলেই কিন্তু এই চ্যাপ্টার শেষ। কারণ এই চ্যাপ্টারে 14 পর্যন্তই ম্যাথস আছে, 14টা ক্রিয়েটিভ। আর এরপরে যে 15 আছে এগুলো লাগে না, ঠিক আছে? এই যে দেখো, এই 14 পর্যন্তই ক্রিয়েটিভ, এই কোয়েশ্চেনটা এই পর্যন্তই শেষ। এরপরে যেগুলো আছে এগুলো লাগে না আসলে, ঠিক আছে? এগুলো করতেই হবে না, এগুলো একদমই বাদ। হ্যাঁ, তাহলে এই 14 নাম্বার কোয়েশ্চেনটা একটু পড়ো। কি বলেছে এখানটায়? কি বলেছে? দ্য লেন্থ অফ আ রেক্ট্যাঙ্গুলার ফ্লাওয়ার গার্ডেন। একটা এই ফ্লাওয়ার গার্ডেন আছে, তার লেন্থ হচ্ছে 150 মিটার আর ব্রেথ হচ্ছে 100 মিটার। তার লেন্থ অ্যান্ড ব্রেথ দেওয়া আছে। এখন ওই গার্ডেনে যে ফ্লাওয়ার যে প্ল্যান্টসগুলো আছে সেই প্ল্যান্টসগুলোকে যখন নার্সিং করতে যাওয়া হবে, এই কারণে ওই ফ্লাওয়ার গার্ডেনের ঠিক মাঝামাঝি, ঠিক আছে, দুইটা পাথ পাথ দ্যাট ইজ দুইটা ওয়ে তৈরি করা হয়েছে। দ্যাট ইজ পাথ অফ উইথ 3 মিটার। সো এমন একটা রাস্তা তৈরি করা হয়েছে ওই গার্ডেনের মাঝখানে যেটার উইথ হচ্ছে 3 মিটার, এবং এই যে পাথ সেটা কি অ্যালং লেন্থ অ্যান্ড ব্রেথ। সো অ্যালং লেন্থ অ্যান্ড ব্রেথ তৈরি করা হয়েছে, অ্যান্ড রাইট এট দ্য মিডল অফ দ্য গার্ডেন, এবং ঠিক গার্ডেনটা ঠিক মাঝামাঝি, মানে গার্ডেনের ঠিক মাঝখানে অ্যালং লেন্থ অ্যান্ড ব্রেথ আমরা একটা পাথ তৈরি করেছি, যাতে করে আমরা এই গার্ডেনের যে প্ল্যান্টসগুলো আছে সেগুলোকে নার্সিং করতে পারি। সো এই হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা আবার একটু পড়ে নাও। কি বলেছে? দ্য লেন্থ অফ আ রেক্টেঙ্গুলার গার্ডেন ইজ 150 মিটার। গার্ডেনের লেন্থ 150 মিটার অ্যান্ড ব্রেথ হচ্ছে বা উইথ হচ্ছে 100 মিটার। এখন ওই গার্ডেনের রাইট অ্যাট দ্য মিডল, ঠিক মাঝখানে, অ্যালং দ্য লেন্থ অ্যান্ড অ্যালং দ্য ব্রেথ অফ দ্য গার্ডেন, এই 3 মিটার উইথের একটা পাথ আমরা তৈরি করেছি। কেন তৈরি করলাম? টু নার্স দ্য প্ল্যান্টস ইন দ্যাট গার্ডেন। সো ওই যে প্ল্যান্টসগুলো আছে সেগুলো নার্সিং পারপাজে আমরা এই পাথটা তৈরি করে ফেলেছি। এখন আমাদের কাছে কোয়েশ্চেনগুলো কি কি দেখো। কোয়েশ্চেনগুলো হচ্ছে যে ওই যে ইনফরমেশনটা আমার স্টেমে দেওয়া আছে সেটা একটা ফিগার ড্র করে এখানটা ডেসক্রাইব করতে বলতেছে। তারপরে বলতেছে ডিটারমাইন দ্য এরিয়া অফ দ্য পাথ। গার্ডেনের এরিয়া চাইনি, গার্ডেনের ভিতরে, ঠিক আছে, রাইট অ্যাট দ্য মিডল অফ দ্য গার্ডেন, গার্ডেনের ঠিক মাঝখানে, গার্ডেনের কোথায়? ঠিক মাঝখানে, অ্যালং লেন্থ অ্যান্ড ব্রেথ, যে 3 মিটার উইথের যে পাথ আমরা তৈরি করেছি ফর দ্য নার্সিং অফ দ্য প্ল্যান্টস ইন দ্যাট গার্ডেন, সেই পাথের এরিয়া আমাদের কাছে চাচ্ছে, সেটা আমাদেরকে বের করে দিতে হবে। এখন বলতেছে যে পাথ আমরা তৈরি করেছি সেটা যদি মেটালড করতে চাই, দ্যাট ইজ সেটা যদি আমরা ব্রিক দিয়ে, ঠিক আছে, কভার আপ করতে চাই, তাহলে কতগুলো ব্রিক লাগবে? তো ব্রিকের
একটা মেজারমেন্টও দেওয়া আছে, ব্রিকের লেন্থ অ্যান্ড ব্রেথ দেওয়া আছে। উইথ অ্যান্ড ব্রেথ সেম জিনিস, তুমি উইথকে ব্রেথকে উইথ বলতে পারো, কোনো সমস্যাই না। ঠিক আছে, তাহলে আমরা এই ম্যাচটা আমরা একটু করে ফেলি। তাহলে ওদের ইনফরমেশন কি সেটা আমি একটু ড্র করে দিচ্ছি। এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ এবং এটা পরীক্ষায় বারবারই আসে। নিশ্চয়ই তোমরা তোমাদের সিলেবাস পেয়ে গেছো, নতুন সিলেবাস। এই অ্যাসাইনমেন্টের সিলেবাস পেয়েছো কি না? অ্যাসাইনমেন্টের জন্য যে সিলেবাস দরকার সেটা কিন্তু ওই যে অনলাইনে দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমাদের মনে হয় টেস্ট হবে না, ওই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, কিন্তু পড়াশোনা তো করতেই হবে বাবা। পড়াশোনা না করলে পরে যখন টেস্ট হবে তখনও তো পারবা না, সো আগেই পড়ে রাখতে হবে। তো দেখো, এই হচ্ছে আমার একটা গার্ডেন, এই হচ্ছে গার্ডেনের লেন্থ আছে, ব্রেথ আছে। সো এই যে গার্ডেনটা, তার লেন্থ হচ্ছে 150 মিটার, অ্যান্ড এই যে গার্ডেনটা, তার এই যে ব্রেথ হচ্ছে তার 100 মিটার। তাহলে এই গার্ডেনের এরিয়া আমরা তো বের করে ফেলতে পারি। গার্ডেনটা যেহেতু রেক্ট্যাঙ্গুলার আর তার লেন্থ অ্যান্ড ব্রেথ দুটোই আমাদের জানা আছে, তাহলে কি আমরা এরিয়া অফ গার্ডেন বের করে ফেলতে পারি। সো এরিয়া অফ গার্ডেন কি হবে তাহলে? এরিয়া অফ গার্ডেন হবে লেন্থ ইন্টু ব্রেথ। সো লেন্থ হচ্ছে 150, ব্রেথ হচ্ছে 100। এই লেন্থের ইউনিটও মিটার, ব্রেথের ইউনিটও মিটার, তাহলে এরিয়ার ইউনিট হবে কি? মিটার স্কোয়ার অর স্কোয়ার মিটার। এবং এটা আসে কত? 15000 মিটার স্কোয়ার। সো যেহেতু লেন্থ অ্যান্ড ব্রেথ দেখেছি, বের করে রেখেছি। ঠিক আছে, এখন বলতেছে গার্ডেনের রাইট অ্যাট দ্য মিডল, আমরা এই গার্ডেনে তো প্ল্যান্টস থাকবে, এই নার্সিং করার জন্যে রাইট অ্যাট দ্য মিডল অফ দ্য গার্ডেন আমরা এই ধরনের পাথ এখানটায় তৈরি করছি। এবং এই যে পাথটা দেখছো, এই পাথের তোমার উইথ হচ্ছে 3 মিটারে, দ্যাট ইজ এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে 3 মিটার। এই 3 মিটার উইথের পাথ তৈরি করেছে। সো এইটা তো অ্যালং লেন্থ, অ্যালং ব্রেথও আমরা এই একই 3 মিটার উইথের এই একই রকম পাথ আমরা তৈরি করেছি, যাতে করে অ্যালং দিস পাথ আমরা এইখানে গিয়ে এইখানটায় নার্সিং করতে পারি, এখানে গিয়ে এখানে নার্সিং করতে পারি, এখানে এসে এইখানে নার্সিং করতে পারি। ফুললি নার্সিং করার জন্য আমরা এই যে গ্রিন কালারের যে তোমরা এই যে স্ট্রিট আর রোডটা দেখতেছো, এই রোডটা আমরা তৈরি করেছি 3 মিটার উইথের। এই রোড তৈরি করেছি যাতে করে নার্সিংয়ে এই রোডটা আমাদের যাতে হেল্প করে। ঠিক আছে, তাহলে এইটা গেল আমার কি রোড। এখন তোমাকে একটু চিন্তা করতে হবে যে এইটা এইখান থেকে এইটা উইথ অফ দ্য রোড অর পাথ, এটা হচ্ছে কি 3 মিটার, এটাও 3 মিটার। এইখান থেকে এইখানটায় এটাও কি 3 মিটার উইথ, সব সময় কি 3 মিটার। এইখান থেকে এইখান পর্যন্ত কি রোডের উইথ, এটাও কি 3 মিটার। তাহলে মাঝখানে একটা স্কোয়ার জোন পাচ্ছি আমরা, এই জোনটুকু, যেটুকুকে আমি একটু এই রেড করে দিচ্ছি। দেখো, এই রেড জোনটুকু একেবারে যখন আমরা এই পাথ কনস্ট্রাক্ট করার পরে এই যে দুইটা পাথের মাঝখানে যে রেড জোনটুকু ক্রিয়েট হয়েছে, এই রেড জোনটুকুর আমরা কি পাচ্ছি? রেড জোনটুকুর যে ফিগারটা সেটা হচ্ছে কি স্কোয়ার শেপড। তাহলে এই স্কোয়ার শেপড এই ফিগারটুকু আমরা পাচ্ছি, কারণ উপরে এতটুক 3, এটা 3, এটা 3, এটা 3। ঠিক আছে, যেখানেই রোডের উইথ কত? 3। ঠিক আছে, তাহলে এইটুকু স্কোয়ার জোন। এখন চিন্তা করে দেখো, আমরা যদি ইঞ্জিনিয়ার হতাম, ঠিক আছে, এই ধরো যে এই পাথ এই দিক দিয়ে তৈরি করেছে, আমরা যদি ইঞ্জিনিয়ার হতাম তাহলে কি এই পাথের উপর দিয়ে আরও কি পাথ তৈরি করার কোনো দরকার আছে?
সো আমরা কি করতাম, এর উপর দিয়ে এই পাশে এর উপর দিয়ে না গিয়ে কি ওখান থেকে এই গার্ডেনের উইথ পর্যন্ত আমরা আর একটা পাথ তৈরি করে দিতাম, কারণ একই জায়গা দুইবার তৈরি করার তো কোনো মানে হয় না। ঠিক আছে, এখন তুমি যদি বলো যে স্যার এটা তৈরি করা হয়েছে তো কি হয়েছে, ওর উপর দিয়ে আবার কার্পেটিং করি, তাহলে কি আমাদের টাকা নষ্ট? সো এটা তো তৈরি হয়ে আছে। সো আমি এখান থেকে শুরু করে এই বর্ডার পর্যন্ত আমি পাথ তৈরি করব, এখান থেকে শুরু করে এই বর্ডার পর্যন্ত পাথ তৈরি করব। সো ইঞ্জিনিয়ার হলে আমরা এটাই করতাম, কিন্তু এখানটায় আমরা যে পাথটা তৈরি করেছি অ্যালং দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ, আমরা ভালো ইঞ্জিনিয়ার ছিলাম না, আমরা একটার উপর দিয়ে আরেকটা তৈরি করে ফেলেছি। এইটাই হয়েছে সমস্যা আমাদের, মানে এই যে রোডটা আমরা অ্যালং লেন্থ যেটা তৈরি করেছিলাম তার উপর দিয়ে অ্যালং ব্রেথ আরেকটা রোড তৈরি করে ফেলেছি। সো এইটুক যে রেড জোনটুকু এইটুকু আমরা দুইবার তৈরি করেছি। একবার কি, একবার এই অ্যালং দ্য লেন্থ এই রোডটা তৈরি করার সময় এটা তৈরি হয়ে গেছিলো, আবার অ্যালং দ্য ব্রেথ যখন আবার রোড তৈরি করেছি তখন এটার উপর দিয়ে আরও রোড তৈরি করেছি। সো এই মাঝখানের যে জায়গাটুকু, এই জায়গাটুকু দুইবার তৈরি হয়েছে। লেন্থের দিক দিয়ে রোড তৈরি করার সময় একবার, আর ব্রেথের দিক দিয়ে রোড তৈরি করার সময় একবার, দুইবার এই জায়গাটুকু তৈরি হয়ে গেছে, কিন্তু এটা আমাদের একবার তৈরি করার কথা ছিল। সো ওইখানটায় একটু সমস্যায় আছি আমরা। এখন চিন্তা করো, এই হচ্ছে আমার রোড, এই হচ্ছে আমার আরেকটা রোড। ঠিক আছে, সো ওদের ফার্স্ট কোয়েশ্চেন ছিল যে ফিগার দিয়ে তোমরা যে গিভেন ইনফরমেশনগুলো ছিল সেগুলো দেখাও। তো ফিগার তো আমরা অলরেডি ড্র করে ফেলেছি। এই এবিসিডি হচ্ছে আমার গার্ডেন। ঠিক আছে, এবিসিডি আমার কি গার্ডেন। ঠিক আছে, আর এটার নাম দিতে পারো পি কিউ আর এস। এটা হচ্ছে পাথ অ্যালং লেন্থ, অ্যালং লেন্থ যে পাথটা তার নাম হচ্ছে পি কিউ আর এস। অ্যান্ড এটার নাম দাও এম এন ওপি। এটা হচ্ছে আরেকটা পাথ দ্যাট ইজ কনস্ট্রাক্টেড অ্যালং ব্রেথ, অ্যালং ব্রেথ যে পাথটা আমরা কনস্ট্রাক্ট করেছি সেটা হচ্ছে এমএনওপি। আর অ্যালং লেন্থ যে পাথ আমরা কনস্ট্রাক্ট করেছি তার নাম হচ্ছে পিকিউআরএস। ঠিক আছে, তাহলে আমরা এই ফিগারটা এভাবে ড্র করে বলে দিব যে এবিসিডি ইজ আ গার্ডেন। ঠিক আছে, হুজ লেন্থ ইজ 150 মিটার অ্যান্ড ব্রেথ ইজ 100 মিটার। PQRS is the path constructed along length, এটা along length তৈরি হয়েছে, মানে দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত তৈরি হয়েছে, তার মানে কি along length তৈরি হয়েছে। অ্যান্ড MNOP এটা হচ্ছে আরেকটা পাথ যেটা কি along breadth তৈরি হয়েছে, এবং এই দুইটা পাথেরই ক্যারেক্টারিস্টিক্স কি, তার রাইট অ্যাট দ্য মিডল তার তৈরি হয়েছে। তার মানে বাগানের ঠিক কি এই যে গার্ডেনটা, এই গার্ডেনের ঠিক মাঝখান দিয়ে অ্যালং লেন্থ একটা তৈরি করেছি, আর ঠিক মাঝখান দিয়েই অ্যালং ব্রেথ আরেকটা পাথ আমরা তৈরি করেছি। তাহলে এদের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে দুইটাই কনস্ট্রাক্টেড হয়েছে রাইট অ্যাট দ্য মিডল অফ দ্য গার্ডেন। ঠিক আছে, গার্ডেনের ঠিক মাঝখান দিয়ে গিয়েছে তারা। এখন প্রথমে আমাদের বলেছে যে ভাইজানেরা তোমরা এটা ড্র করো। ঠিক আছে, যে ইনফরমেশন দেওয়া আছে সেটা ড্র করো, আর সেটা কি ফিগার দিয়ে ডিসক্রাইব করো। তো ফিগার এভাবে ড্র করে ডিসক্রাইব করবা এবং বলে দিবা যে রাইট এট দ্য মিডল টু পাথ আর কনস্ট্রাক্টেড, আর টু পাথের নামও বলে দিবা। একটা পাথের অ্যালং দ্য লেন্থ যে পাথটা কনস্ট্রাক্টেড হয়েছে সেটা হচ্ছে PQRS, আর অ্যালং ব্রেথ যে পাথ কনস্ট্রাক্টেড হয়েছে সেটা MNOP, এবং দুটো পাথেরই যে উইথ 3 মিটার সেটা একটু বলে দিবা, ব্যাস শেষ। তাহলে এ ডান। বিতে বলেছে এরিয়া অফ রোড, এই রোডের এরিয়া কত সেটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। তাহলে এরিয়া অফ রোড, আমাদের এরিয়া অফ গার্ডেন চাইনি, কিন্তু আমরা তারপরে একটু বের করে রাখলাম, যে দেখাইতে চাইলাম যে হ্যাঁ হ্যাঁ পারি। ঠিক আছে, সো এরিয়া অফ রোড আমরা বের করতে চাই। দেখো বাবা, এই হচ্ছে অ্যালং দ্য লেন্থ যে রোড সেটা আমি একটু ড্র করলাম, অ্যালং লেন্থ এই রোডটা আছে। তাহলে আর অ্যালং ব্রেথ এই রোডটা আছে। ঠিক আছে, এইটা হচ্ছে আমার পাথ আর রোড, এইটুকুর এরিয়া আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে লেন্থ অফ দিস পাথ এটা কত,
এই লেন্থ গার্ডেনের লেন্থ ছিল 150, তাহলে অ্যালং লেন্থ যেহেতু এই রোডটা তৈরি করেছি, তার মানে এই রোডটারও লেন্থ হচ্ছে 150, ঠিক আছে। আর এই যে কোনো রোডেরই তো যে পাথগুলো এখানটায় তৈরি করেছি বলেছে তারা, হ্যাঁ, তারা বলে দিয়েছে যে এইগুলোর উইথ হচ্ছে 3 মিটার, দ্যাট ইজ এই ব্রেথটা এটা হচ্ছে 3 মিটার। তাহলে অ্যালং লেন্থ যে রোডটা আছে তার এরিয়া আমরা এই লেন্থ ইন্টু ব্রেথ করে বের করে ফেলতে পারি। সো এরিয়া অফ পাথ অ্যালং লেন্থ, তাহলে অ্যালং লেন্থ যে পাথটা তৈরি হয়েছে তার এরিয়া কত? এটা হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ করে বের করব। লেন্থ হচ্ছে 150 আর ব্রেথ হচ্ছে কি 3, তাহলে এর এরিয়া হচ্ছে 150 ইন্টু 3, দ্যাট ইজ 450 মিটার স্কোয়ার। তাহলে এটা হলো সেই পাথটুকুর এরিয়া যেটা অ্যালং লেন্থ তৈরি করা হয়েছে। কিন্তু আমাদের তো আরও পাথ আছে, কোনটা? এই অ্যালং ব্রেথ, এই অ্যালং ব্রেথ যে পাথটা তৈরি করা হয়েছে সেটাও আছে। এবং যেহেতু এই পাথটা অ্যালং ব্রেথ তৈরি করা হয়েছে, কাজেই এই ব্রেথ কত ছিল? 100 মিটার। সো এইটুকু ছিল আমার গার্ডেনের ব্রেথ, যেটা এখন এই রোডের বা এই পাথের লেন্থ হিসাবে আমি ধরে নিতে পারি। তাহলে এই যে অ্যালং ব্রেথ যে রোডটা তৈরি করা হয়েছে তার লেন্থ হচ্ছে 100 মিটার, আর উইথ কত? উইথ হচ্ছে 3 মিটার, কারণ যতগুলো পাথ তৈরি করেছি আমরা 3 মিটার উইথ নিয়ে তৈরি করেছি। তাহলে অ্যালং ব্রেথ যে পাথটা তৈরি হয়েছে তার লেন্থ 100 মিটার অ্যান্ড উইথ 3 মিটার, তাহলে অ্যালং ব্রেথ যে পাথ তৈরি হয়েছে তার এরিয়া আমরা লিখে ফেলতে পারবো। দেয়ারফর এরিয়া অফ দ্য পাথ অ্যালং ব্রেথ, তাহলে অ্যালং ব্রেথ যে পাথ তৈরি হয়েছে তার এরিয়া আমরা লেন্থ ইন্টু ব্রেথ এভাবে করে বের করে ফেলতে পারবো। লেন্থ হচ্ছে 100 আর ব্রেথ হচ্ছে 3, সো এটা হচ্ছে 300 মিটার স্কোয়ার। তাহলে অ্যালং লেন্থ পাথের এরিয়া পেয়েছি, অ্যালং ব্রেথ পাথের এরিয়া পেয়েছি, তাহলে কি টোটাল পাথের এরিয়াটা তো আমরা পেয়ে যাব দুইটা যদি অ্যাড করে ফেলি। কিন্তু ওই সমস্যা, কি সমস্যা? এই মাঝখানের যে একটা স্কোয়ার জোন, এটা আমরা দুইবার তৈরি করেছি। কিভাবে? অ্যালং লেন্থ যখন আমরা রোড কনস্ট্রাক্ট করি তখন এটা একবার তৈরি হয়েছে, আবার অ্যালং ব্রেথ যখন রোড কনস্ট্রাক্ট করেছি তখনও এই এরিয়াটুকু আবার এসছে আমাদের কাছে। তাহলে এই যে মাঝখানেরটা শুধু একবার তৈরি করলেই তো হতো, ঠিক আছে? এই রাস্তার উপর দিয়ে রাস্তা তৈরি করার তো কোনো মানে হয় না, ঠিক আছে? তাহলে মাঝখানেরটা একবার তৈরি করলেই হতো, কিন্তু আমরা তৈরি করেছি দুইবার। সো একবারের যে এরিয়াটুকু সেটুকু আমরা ইচ্ছা করলে বাদ দিয়ে দিতে পারি, কারণ এই এরিয়াটুকু আমাদের কাছে দুইবার এসছে। সো আমাদের যেহেতু এরিয়া বের করতে বলতেছে, তাহলে আমরা অ্যালং লেন্থ অ্যালং ব্রেথ দুইটা এরিয়াই জানি, অ্যাড করে দিব, এরিয়া আসবে, কিন্তু মাঝখানের এই এরিয়াটুকু যেহেতু দুইবার এসছে, সো একবার বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে? তাহলে এখন আমরা টোটাল এরিয়া যখন লিখব তখন ওই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। দেয়ারফর টোটাল এরিয়া অফ দ্য পাথ, টোটাল এরিয়া অফ পাথ এটা হবে এই 450 মিটার স্কোয়ার প্লাস 300 মিটার স্কোয়ার। এই দুইটা তো অ্যাড করলাম, জানি না মা, আরো অনেক কাজ আছে, কালকে খেলবো আজকে। সো এই যে স্কোয়ার জোনটুকু বাবা, এই স্কোয়ার জোনটুকুর এরিয়া কত হবে? সবগুলো সাইড যেহেতু 3, তাহলে এই স্কোয়ারের এরিয়া হচ্ছে এনি সাইড হোল স্কোয়ার, তাহলে মানে 3-র উপর স্কোয়ার দাও, তাহলে এই জোনটুকুর এরিয়া হচ্ছে কি 9। তাহলে এই 9 এখান থেকে যদি বাদ দিই একবার, তাহলে আমার টোটাল পাথের যে এরিয়া সেটা বের হয়ে যাবে। এটা হচ্ছে 750 থেকে 9 যদি বাদ দাও, এটা 741 মিটার স্কোয়ার, এটা আসবে এরিয়া অফ পাথ, ঠিক আছে বাবা? তাহলে আমরা কিন্তু নাম্বার বিও করে ফেলেছি। তাহলে টোটাল পাথের এরিয়া এখন আমরা জানি। এখন কতগুলো ইট লাগবে এই পাথটাকে কভার করতে? সো ব্রিক নিয়ে আসবো আমরা ব্রিক ফিল্ড থেকে, এবং এই ব্রিকগুলোকে এইখানটায় এইভাবে বসাবো পুরো পাথের উপরে, এইভাবে ব্রিক বসাবো। সো এরকম ব্রিক টোটাল পাথটাতে, এই পাথটা ব্রিক দিয়ে কাভার আপ করতে আমার কতগুলো ব্রিক রিকোয়ার্ড, সেগুলো মানে সেই নাম্বার অফ ব্রিক্স আমাকে বের করতে বলতেছে। সো এই ব্রিকগুলো কতগুলো লাগবে সেটা আমরা বের করব, ঠিক আছে? খুবই সহজ উপায়, যে ব্রিকের এরিয়া দিয়ে আমরা এই রোড অর
পাথের যে টোটাল এরিয়া সেটাকে আমরা ডিভাইড করে দিলেই নাম্বার অফ ব্রিক্স বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সি নাম্বারে আমাদের কোয়েশ্চেন ছিল কতগুলো ব্রিক্স লাগবে, হাউ মেনি ব্রিক্স উইল বি রিকোয়ার্ড। তাহলে আমরা সি নাম্বারে চলে যাচ্ছি, বি নাম্বার অলরেডি করে ফেলেছি, সি নাম্বারে আমরা যাচ্ছি। সি নাম্বারে বলেছে হাউ মেনি ব্রিক্স উইল বি রিকোয়ার্ড। সো নাম্বার অফ ব্রিক্স, কি তৈরি করতে ব্রিক্স দরকার হচ্ছে আমাদের, আমরা এই পাথ কনস্ট্রাক্ট করব, এর জন্য আমাদেরকে এই ব্রিক নিতে হচ্ছে। তো কতগুলো ব্রিক নিতে হবে সেটার একটা মেজারমেন্ট আমরা পাবো যদি আমরা এরিয়া অফ পাথ এটাকে যদি এরিয়া অফ ব্রিক দিয়ে ডিভাইড করে দিই, এরিয়া অফ ব্রিক, তাহলে এরিয়া অফ পাথকে কি করতে হবে, এরিয়া অফ ব্রিক দিয়ে ডিভাইড করতে হবে। এরিয়া অফ পাথ আমাদের জানাই আছে, এরিয়া অফ পাথ একটু আগে নাম্বার বিতে বের করেছে 741 মিটার স্কোয়ার। আর ব্রিকটা হচ্ছে এই রকম ব্রিক। ঠিক আছে, এই যে ব্রিকটার চেহারা দেখো, ব্রিকের আবার লেন্থ অ্যান্ড ব্রেথ দিয়ে দিয়েছে আমাদের। কি বলেছে ব্রিকের লেন্থ কত, ব্রিকের ব্রেথ কত, দেখো ব্রিকের লেন্থ হচ্ছে 25 সেন্টিমিটার অ্যান্ড ব্রেথ অর উইথ হচ্ছে 12.5 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 25 আর এটা হচ্ছে 12.5 সেন্টিমিটার। সো দেখো আমার পাথের এরিয়া কিভাবে আছে, মিটারে আছে, মানে মিটার স্কোয়ার। সো আর এগুলো আছে সেন্টিমিটারে, তাহলে এগুলোকে কি করতে হবে, মিটারে কনভার্ট করতে হবে। সো লেন্থ অফ ব্রিক এটা হচ্ছে 25 সেন্টিমিটার ইকুয়ালস 25/100 মিটার, দ্যাট ইজ 1/4 মিটার। ঠিক আছে, অ্যান্ড ব্রেথ of brick equals 12.5 centimeter equals 12.5/100 meter, that is 1/8 meter. তাহলে area of brick is equals 1/4 into 1/8 meter square, that is 1/32 meter square. তাহলে এরিয়া অফ ব্রিকও আমি বের করে দিলাম মিটারে। ঠিক আছে, এরিয়া অফ পাথ জানো, তাহলে কতগুলো নাম্বার অফ ব্রিক্স আমাদের রিকোয়ার্ড সেটা পাওয়ার জন্য কি করতে হবে, এই পাথের এরিয়াকে আমরা এই ব্রিকের এরিয়া দিয়ে ডিভাইড করে দিব, এবং এই কাজটা তোমরা নিজে করবা। নিজে করে কতগুলো ব্রিক লাগবে, নাম্বার অফ ব্রিক্স কতগুলো রিকোয়ার্ড সেটা আমাকে একটু পরেই সাবমিট করবা। আগের হোমওয়ার্কগুলো কিন্তু বাকি আছে বাবা, সেটা কিন্তু একটু মাথায় রেখো। হ্যাঁ, এরপরে আমি যাচ্ছি যে নাম্বারটাতে, সেটা হচ্ছে নাম্বার 13। নাম্বার 13 ম্যাথসটাও ইম্পর্টেন্ট, এটা একটু বুঝে রাখার চেষ্টা করো। নাম্বার 13, সো নাম্বার 13-এ কি বলেছে, বলেছে একটা রেগুলার অক্টাগন আছে। ঠিক আছে, অক্টাগন মানে কি, তার 8 সাইডস আছে, আর রেগুলার মানে কি সবগুলো সাইডস কি ইকুয়াল। সো রেগুলার অক্টাগন বলতেছে, রেগুলার অক্টাগন, তার মানে অক্টাগন মানে কি, অক্টাগন মানে হচ্ছে 8 সাইডেড পলিগন, এমন একটা পলিগন যার 8 সাইড আছে। 8 সাইডেড পলিগনকে আমরা কি বলি, অক্টাগন বলি। আর যখনই রেগুলার মানে কি অল সাইডস আর ইকুয়াল। রেগুলার থাকলেই বুঝতে হবে যে এখানটায় এই অক্টাগনে যে 8 সাইডস আছে, সেই 8 সাইডের সবগুলো সাইডই কি ইকুয়াল, অল সাইডস আর ইকুয়াল। তাহলে আমরা তো পুরো অক্টাগন এখানটা ড্র করার কোনো দরকার নাই, আমরা মোটামুটি 3-4টা সাইড ড্র করে ফেলবো এই অক্টাগনটার। ধরো যে এটা একটা সাইড, এটা একটা সাইড, এটা একটা সাইড, এই অক্টাগনের 3টা সাইড ড্র করে ফেলেছে। আছে অক্টাগনটা এইভাবে এইভাবে পাশ দিয়ে আছে। ঠিক আছে, সো আমরা অক্টাগনের 3টা সাইড ড্র করে ফেলেছি। সো এইখানটায় ধরো যে সেন্টার অফ অক্টাগন, অক্টাগনের কি আছে, সেন্টার, সব পলিগনেরই একটা সেন্টার থাকে। সো এটা হচ্ছে অক্টাগনের সেন্টার।
তাহলে এই অক্টাগনের সেন্টার থেকে আমরা যদি এই যে তিনটা সাইড ড্র করেছি, এই তিনটা সাইডকে ধরো যে এ বি বি সি অ্যান্ড সিডি নাম দিলাম। তাহলে যেহেতু তারা রেগুলার, তাহলে এ বি বি সি সিডি তিনটা সাইডই কি ইকুয়াল লেন্থের হবে। এইটা হচ্ছে সেন্টার অফ অক্টাগন, ঠিক আছে। তাহলে সেন্টার অফ অক্টাগন থেকে যদি আমি কি করি, এই যে এন্ডিং পয়েন্টসগুলো যদি জয়েন করি, তাহলে দেখা যাবে যে ট্রায়াঙ্গেল ফর্মড হচ্ছে। প্রতিটা সাইড সেন্টারের সাথে একটা করে ট্রায়াঙ্গেল ফর্ম করতেছে। সিডি সাইড সেন্টারের সাথে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করেছে। এরকম অ্যাকর্ডিংলি এই বিসি সাইডও এই দেখো, যদি আমি এই বি পয়েন্টকে সেন্টারের সাথে কানেক্ট করি, তাহলে দেখা যাবে যে এই বিসি সাইডও একটা ট্রায়াঙ্গেল ফর্ম করেছে। সেভাবে একইভাবে এ বি সাইডও একটা ট্রায়াঙ্গেল ফর্ম করেছে। এখন যেহেতু সাইডগুলো সব ইকুয়াল, তাহলে এই সবগুলো সাইডই সেন্টারে ইকুয়াল অ্যাঙ্গেল কি প্রডিউস করবে। যেহেতু সাইডগুলো ইকুয়াল, তোমরা সার্কেল যখন পড়েছো তখন জেনেছো যে ইকুয়াল সাইডস বা ইকুয়াল আর্ক, ঠিক আছে, সেন্টারে ইকুয়াল অ্যাঙ্গেল সাবটেন্ড করে। তার মানে আর্ক যদি ইকুয়াল হয়, এখানে যদি আমি একটা যদি এরকম সার্কেল ড্র করতাম, তাহলে এগুলা হতো সেই সার্কেলের আর্ক, ঠিক আছে। তো আর্ক যদি ইকুয়াল হয়, তাহলে ইকুয়াল আর্ক সেন্টারে ইকুয়াল অ্যাঙ্গেল সাবটেন্ড করবে। সো এই সবগুলো সাইড যেহেতু অক্টাগনের ইকুয়াল, কি বলেছে যে রেগুলার অক্টাগন, তাহলে এই সাইডগুলো নিশ্চয়ই সেন্টারে সবাই ইকুয়াল অ্যাঙ্গেল সাবটেন্ড করবে। তো এই অ্যাঙ্গেলটা কত হবে? সো আমরা জানি একটা পয়েন্টের চারপাশে 360 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। সো এখানটায় কয়টা ইকুয়াল সাইডস আছে? 8 ইকুয়াল সাইডস। তাহলে এই 360 ডিগ্রি অ্যাঙ্গেলকে 8 দিয়ে যদি ডিভাইড করি, তাহলে এক একটা সাইড সেন্টারে কি অ্যাঙ্গেল প্রডিউস করতেছে সেটা আমরা বুঝতে পারবো। তাহলে এখন ইচ অ্যাঙ্গেল অ্যাট সেন্টার, তাহলে সেন্টারে এই ইচ অ্যাঙ্গেল অ্যাট সেন্টার প্রডিউসড বাই ইকুয়াল সাইডস, এই ইকুয়াল সাইডসগুলো এই সেন্টারে যে অ্যাঙ্গেলগুলো প্রডিউস করতেছে তারা কি সবাই ইকুয়াল, এবং সেই অ্যাঙ্গেলটার ভ্যালু কী হবে? এই 360, যেহেতু অক্টাগন এই কারণে 8 দিয়ে ডিভাইড দিচ্ছি। যদি বলতো পেন্টাগন 5 দিয়ে ডিভাইড দিতাম, হেক্সাগন বললে 6 দিয়ে ডিভাইড করতাম। পেন্টাগন বললে বুঝে নিতাম যে এটা একটা 5 সাইডেড পলিগন। হেক্সাগন যদি বলতো তাহলে বুঝে নিতাম এটা একটা 6 সাইডেড পলিগন। আর যদি হেপ্টাগন বলতো, হেপ্টাগন বললে বুঝে নিতাম এটা একটা 7 সাইডেড পলিগন। কিন্তু বলেছে কি অক্টাগন, সো আমার বুঝে নিতে হবে এটা হচ্ছে একটা 8 সাইডেড পলিগন। তাহলে আমি ডিভাইড করছি, 4 8 32, বাকি থাকে কত? 4, 8 5 40। তাহলে এই প্রতিটা অ্যাঙ্গেল হচ্ছে আমার এখানটায় 45 ডিগ্রি করে। এই অ্যাঙ্গেলটা কত? 45 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত? 45 ডিগ্রি। সো এইখানটায় আরও সাইড আছে, এরাও কি এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। অত কিছু দরকার নাই, আমি কাজ করব একটা ট্রায়াঙ্গেল নিয়ে। একটা সাইড যদি একটা ট্রায়াঙ্গেল তৈরি করে, তাহলে এখানে 8 সাইড আছে। 8 সাইড তাহলে এরকম 8 ট্রায়াঙ্গেল তৈরি করবে। এটা আমার এটা একেবারে জেনারেল একটা কনসেপশন, যেটা আমার মাথায় আমি হোল্ড করে রাখছি, ঠিক আছে। তাহলে আমি একটা ট্রায়াঙ্গেলের জন্য যে এরিয়াটা পাবো, সেটাকে যদি 8 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে পুরো অক্টাগনের এরিয়া বের হয়ে আসবে। কারণ অক্টাগনের ভিতরে এরকম 8 ট্রায়াঙ্গেল আছে। অক্টাগনের ভিতরে কি আছে? এরকম 8 ট্রায়াঙ্গেল আছে। এটা কিন্তু আমাকে অবশ্যই মাথার ভিতরে রাখতে হবে, ঠিক আছে। এখন কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটা আমরা একটু দেখে নিই। ইনফরমেশনগুলো দেখো একটু। The distance from the center to vertex of a regular octagon is 1.5 meter, ঠিক আছে। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রেগুলার অক্টাগন। তাহলে এই সেন্টার থেকে, এইটা হচ্ছে আমার সেন্টার আর এই হচ্ছে আমার ভার্টেক্স। তাহলে এই সেন্টার থেকে ভার্টেক্স পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 1.5 মিটার। সেন্টার থেকে ভার্টেক্স পর্যন্ত ডিস্টেন্স 1.5 মিটার। সেন্টার থেকে ভার্টেক্স পর্যন্ত ডিস্টেন্স 1.5 মিটার। সেন্টার থেকে ভার্টেক্স পর্যন্ত ডিস্টেন্স 1.5 মিটার।
সো এতগুলো লেখারই দরকার ছিল না, আমি একটা ট্রায়াঙ্গেল এইখানটায় সেপারেট করে নিচ্ছি এবং এই ট্রায়াঙ্গেল নিয়ে আমি পুরো কাজটা করে ফেলবো। এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে ওসিডি, এই ওসিডি, এটা হচ্ছে ও, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি, এটা আমরা বের করেছি। ঠিক আছে, ওসি হচ্ছে 1.5 মিটার আর ওডিও হচ্ছে 1.5 মিটার। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই কি লিখবো এই ম্যাচটা করার সময়? প্রথমেই আমরা লিখব ইচ অ্যাঙ্গেল অ্যাট সেন্টার, এখানে একটু কথা একটু লিখে দেব, প্রডিউসড বাই ইকুয়াল সাইডস, এটা লিখে এই 45 ডিগ্রি লিখবা। তারপরে ঠিক আছে, এই ডায়াগ্রামটাতে এই নেসেসারি ইনফরমেশনগুলো বসাবা, তারপরে বলবা যে ইন ট্রায়াঙ্গেল ওসিডি। ঠিক আছে, ওসিডি ট্রায়াঙ্গেলে আমরা ওসি ইকুয়ালস ওডি ইকুয়ালস 1.5 মিটার অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমরা লিখে দিতে পারি, অ্যান্ড অ্যাঙ্গেল সিওডি হচ্ছে আমার 45 ডিগ্রি। এই হচ্ছে আমার ইনফরমেশন। তাহলে এটার এরিয়া আমরা বের করে ফেলতে পারবো, এরিয়া অফ ট্রায়াঙ্গেল ওসিডি। সো এই ক্ষেত্রে আমাদের কি কনসেপশন দরকার সেটা আমরা একটু জেনে নিই। আমরা একটু এই দিকে ফাঁকা জায়গা আছে একটা, এই জায়গায় একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম, এটা হচ্ছে ABC। সো কোনো একটা ট্রায়াঙ্গেলের যদি দুইটা সাইড এবং সেই দুইটা সাইডের মাঝখানের অ্যাঙ্গেলটা যদি জানা থাকে, যেমন ধরো যে এই AB অ্যান্ড BC এদের মাঝের অ্যাঙ্গেলটা আমার জানা আছে, এটা ধরো যে থেটা, তাহলে এ অ্যাঙ্গেলের অপোজিট সাইডকে স্মল এ আর সি অ্যাঙ্গেলের অপোজিট সাইডকে স্মল সি বললাম। দেখো এই সাইডের ভ্যালু জানা আছে আমার এ, আর এই সাইডের ভ্যালু জানা আছে আমার সি, আর ওই দুইটা সাইডের ঠিক ইনক্লুডেড অ্যাঙ্গেল, মানে ওই দুইটা সাইড দিয়ে যে অ্যাঙ্গেলটা প্রডিউসড হয়েছে সেটাই ওই দুইটা সাইডের ইনক্লুডেড অ্যাঙ্গেল, এবং সেটা দেওয়া আছে, সেটা কি থেটা। যদি দেওয়া থাকে এরকম দুইটা অ্যাডজাসেন্ট সাইড এবং সেই অ্যাডজাসেন্ট সাইড দুইটার ভিতরের অ্যাঙ্গেলটা যদি দেওয়া থাকে, তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া হয় কি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল হবে হাফ ইন্টু যে দুইটা সাইড আছে সেই দুইটা সাইডের প্রোডাক্ট এ আর সি ইন্টু ইনক্লুডেড যে অ্যাঙ্গেলটা আছে সেই অ্যাঙ্গেলের কি নিতে হবে, সাইন, তাহলে সাইন থেটা। তাহলে এরিয়া বের করার ফর্মুলা কি, যে দুইটা সাইড দেওয়া থাকবে সেই দুইটা সাইডের প্রোডাক্ট হাফ তো দিতেই হবে, হাফ লেখার পরে সেই দুইটা সাইডের প্রোডাক্ট, আর সেই দুইটা সাইডের ভিতরে যে ইনক্লুডেড অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটার কি সাইন নিতে হবে। তাহলে এখানটায় এরিয়া অফ ওসিডি আমি কি লিখতে পারি, হাফ লিখলাম, দুইটা সাইড দেওয়া আছে, দুইটা সাইডের প্রোডাক্ট লিখে নিলাম 1.5 ইন্টু 1.5 ইন্টু মাঝখানের অ্যাঙ্গেলটা কি 45, এই মাঝখানের অ্যাঙ্গেলের কি নিতে হবে, সাইন নিতে হবে, সাইন 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখন এরিয়াটা আমাদের বের হয়ে যাবে। সো এটা তো হাফ, ঠিক আছে, আর এটা হচ্ছে 1.5 হোল স্কোয়ার ইন্টু 1.5 হোল স্কোয়ার ইন্টু সাইন 45 ডিগ্রি হচ্ছে 1/√2। ঠিক আছে, তাহলে এর এরিয়াটা আমরা ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলতে পারি এবং এরিয়াটা আসবে নিয়ার অ্যাবাউট 8। সো এটা এরকম আসছে, এটা হচ্ছে 0.795 মিটার স্কোয়ার। তাহলে এই একটা ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা বের করে ফেলেছি। এখন এরকম একটা অক্টাগনে কয়টা ট্রায়াঙ্গেল থাকবে, একটা সাইড যদি এরকম একটা ট্রায়াঙ্গেল তৈরি করে, এরকম অক্টাগন মানে 8 সাইডেড পলিগন, তার মানে অক্টাগনে এরকম 8 সাইড আছে, আর অক্টাগনে 8 সাইড আছে মানে কি অক্টাগনে এরকম একই রকম 8 ট্রায়াঙ্গেলস আছে। 8 ট্রায়াঙ্গেলের ভিতরে একটা ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করেছি, এরিয়া পেয়ে গেছি কার, ওই ট্রায়াঙ্গেলটার। তাহলে এরিয়া অফ অক্টাগন কি হবে, দেয়ারফর এরিয়া অফ অক্টাগন হবে 8 ইন্টু এই একটা ট্রায়াঙ্গেলের এরিয়া, কারণ এরকম 8টা ট্রায়াঙ্গেল আছে ওই অক্টাগনের ভিতরে।
সো 0.795, সো যত আসে তত, এটা হচ্ছে 6.36 মিটার স্কয়ার। তাহলে এভাবে আমরা এই অক্টাগন বা পলিগন রিলেটেড প্রবলেমগুলো করে ফেলতে পারি, এবং সেক্ষেত্রে যদি সেন্টার থেকে ভার্টেক্স পর্যন্ত লেন্থ দেওয়া থাকে তাহলে এই প্রসেস আমরা অ্যাপ্লাই করব। সেন্টার থেকে ভার্টেক্স দেওয়া থাকলে মাথায় রেখো, কখন এই প্রসেসটা মানে ট্রায়াঙ্গেলের এরিয়া দিয়ে কখন পলিগনের এরিয়া বের করব বাবা, কখন ট্রায়াঙ্গেলের এরিয়া দিয়ে পলিগনের এরিয়া বের করব? সেন্টার টু ভার্টেক্স ডিস্টেন্স প্রোভাইডেড দেখলে, যদি প্রোভাইডেড আছে এটা যদি দেখি যে সেন্টার থেকে ভার্টেক্সের ডিস্টেন্স, যেমন এই যে সেন্টার থেকে ভার্টেক্সের ডিস্টেন্স ওরা বলে দিয়েছে 1.5, এই ডিস্টেন্সটা যদি ওরা প্রোভাইড করে তাহলে আমরা কি, তাহলে আমরা এরিয়া অফ পলিগন ক্যান বি determined by area of triangle, area of triangle, ঠিক আছে। কিন্তু মাঝে মাঝে এই তোমার সেন্টার টু ভার্টেক্স এই ডিস্টেন্সটা দেয় না, যদি না দেয় তখন কি করব আমরা, তখন কি দেয় সেটা তো জানা দরকার, তাই না? সেটাও আমরা একটু জেনে রাখি। যদি সেন্টার টু ভার্টেক্স ডিস্টেন্সটা না দেওয়া থাকে, if distance from center to vertex is not given, সেন্টার থেকে ভার্টেক্সের ডিস্টেন্স যদি গিভেন না থাকে তাহলে কোন ডিস্টেন্সটা দিবে? তাহলে এই লেন্থটুকু যদি না দেয়, মানে সেন্টার টু ভার্টেক্সের এই ডিস্টেন্সটা যদি না দেয় তাহলে ওরা দিবে কি, দিবে লেন্থ অফ ইচ সাইড, লেন্থ অফ ইচ সাইড দিবে। সো লেন্থ অফ ইচ সাইড যদি দেয় তখন আমরা কিভাবে এই পলিগনের এরিয়া বের করব? এরিয়া অফ পলিগন তখন কিভাবে বের করব সেটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন, এবং এই কোয়েশ্চেনের অ্যান্সারটা খুবই সহজ যদি মাথায় একটা ফর্মুলাকে ঢুকায় রাখতে পারো, ঠিক আছে। সো ফর্মুলাটা কোথায় আছে এটা একটু দেখাই দিই তোমাকে। ফর্মুলা আছে পেজ নাম্বার 333-তে, এই দেখো পেজ নাম্বার 333, এবং এই ফর্মুলাটা যেটা দেখবা এখন সেটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট যদি সাইট গিভেন থাকে। একটু আগে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে সেন্টার টু ভার্টেক্সের ডিস্টেন্স দেওয়া ছিল, এখন সেন্টার থেকে ভার্টেক্সের ডিস্টেন্স নাই, কি দেওয়া আছে? লেন্থ অফ সাইট। তাহলে লেন্থ অফ সাইট অফ রেগুলার পলিগন যদি দেওয়া থাকে তখন কিন্তু আমরা এই ফর্মুলাটা কাজে লাগাতে পারবো। সো এই ফর্মুলাটা দেখো, দ্য এরিয়া অফ রেগুলার পলিগন হ্যাভিং এন সাইডস, ঠিক আছে। এখন সাইড 5টা থাকুক, 6টা থাকুক, 8টা থাকুক আর 10টা থাকুক, ফর্মুলা হচ্ছে na²/4 cot 180 ডিগ্রি বাই n, na²/4 cot 180 ডিগ্রি বাই n। যখন এ পলিগনে যদি n সাইড থাকে, তো যদি তোমাকে পেন্টাগন বলে, পেন্টাগনে তো তখন 5 সাইডস, তখন n এর জায়গায় লিখবা 5, আর এ হচ্ছে কি ইচ সাইডের লেন্থ, এ কি ইচ সাইডের লেন্থ, ঠিক আছে। তাহলে আমরা এই ফর্মুলাটা একটু এটা নিয়ে একটু মানে কি বোঝার চেষ্টা করি, ডেসক্রাইব করার চেষ্টা করি, ঠিক আছে। সো এরিয়া অফ পলিগন উইথ n সাইডস, উইথ n সাইডস, কোনো একটা পলিগনে যদি n নাম্বারের সাইড থাকে তাহলে ওটার এরিয়া কি হবে? এরিয়া হবে na²/4 ইন্টু cot 180 ডিগ্রি বাই n। তাহলে n সাইড আছে এরকম কোনো পলিগনের এরিয়া হচ্ছে na²/4 ইন্টু cot 180 ডিগ্রি বাই n। এখানে n হচ্ছে নাম্বার অফ সাইডস, n কি নাম্বার অফ সাইডস, এ হচ্ছে কি, এ হচ্ছে লেন্থ অফ সাইডস, যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম একটু আগে, এই যে লেন্থ অফ ইচ সাইড যদি দেওয়া থাকে
তখন আমরা এই ফর্মুলা ইউজ করব। কিন্তু একটু আগে যেই ম্যাথটা করলাম বাবা, ওখানে কিন্তু লেন্থ অফ ইচ সাইড দেওয়া ছিল না, এখানে কিন্তু ডিস্টেন্স ফ্রম সেন্টার টু ভার্টেক্স দেওয়া ছিল, ডিস্টেন্স ফ্রম সেন্টার টু ভার্টেক্স, ডিস্টেন্স ফ্রম সেন্টার টু ভার্টেক্স দেওয়া ছিল। এই কারণে এখানটা ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি নাই, না হলে এখানে ওই ফর্মুলা অ্যাপ্লাই করতাম। সো সেন্টার টু ভার্টেক্স ডিস্টেন্স দেওয়া থাকলেই একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করে, এটা যদি পেন্টাগন হয় 5 দিয়ে মাল্টিপ্লাই করো, হেক্সাগন হলে 6 দিয়ে, আর হেপ্টাগন হলে 7 দিয়ে, আর অক্টাগন হলে 8 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে টোটালি পুরো হেপ্টাগন, হেক্সাগন বা অক্টাগনের এরিয়া তুমি পেয়ে যাবা। কিন্তু যদি ইচ সাইডের লেন্থ দেওয়া থাকে অন দ্যাট টাইম ওইভাবে অ্যাপ্রোচ করলে হবে না, ওইভাবে অ্যাপ্রোচ করলেও হবে কিন্তু অনেক বড় হয়ে যাবে। সেক্ষেত্রে এইভাবে অ্যাপ্রোচ করলে এই একেবারে শর্টকাট মেথডে আমরা ম্যাথটা করে ফেলতে পারবো, কারণ এই ফর্মুলাটা তো আমাদেরকে বই দিচ্ছে, ঠিক আছে। সো এই ফর্মুলাটা আমরা কি করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো। সো এই ফর্মুলাটার অ্যাপ্লিকেশন আমরা এখনই দেখব একটা ম্যাথ করে, ঠিক আছে, যে অ্যাপ্লিকেশনটা কী রকম হবে সেটা আমরা দেখতে চাই। তাহলে এখানটা তোমাদের বইয়ের এক্সাম্পলে একটা ম্যাথ আছে, এক্সাম্পল 15, এটাও ইম্পর্টেন্ট ম্যাথ। এই এক্সাম্পল 15টা আমি একটু করে দেখাতে চাই, ঠিক আছে। তাহলে এক্সাম্পল 15-এ আসলে কি বলেছে সেটা আমরা একটু দেখতে চাই। বলেছে একটা রেগুলার পেন্টাগনের ইচ সাইডের লেন্থ 4 মিটার দেওয়া আছে, এরিয়া বের করতে বলতেছে, ঠিক আছে। তাহলে একটা পেন্টাগন আছে, তো পেন্টাগন আমি ড্র করলাম, এই একটা সাইড, দুইটা সাইড, তিনটা সাইড, ঠিক আছে। একটু বড় হয়ে গেল, দিলাম ওইভাবে, মনে করে নেও যে রেগুলার। তাহলে 5টা সাইড ড্র করছি, যদিও সাইডগুলো বড় ছোট হয়েছে, এ বি সি ডি ই। তাহলে এটা হচ্ছে একটা পেন্টাগন, 1 2 3 4 5, 5 সাইড আছে। এবং কি বলতেছে, কি পেন্টাগন, রেগুলার পেন্টাগন, রেগুলার পেন্টাগন। তাহলে এটারও একটা সেন্টার আছে, রেগুলার পেন্টাগনের সেন্টার ও। তাহলে ও থেকে আমি এই ভার্টেক্সগুলো একটু জয়েন করি, এই ও থেকে ভার্টেক্স জয়েন করলাম, যদিও এটা জয়েন করার কোনো দরকার ছিল না, দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে বলতেছে যে রেগুলার, রেগুলার মানে কি অল সাইডস ইকুয়াল, রেগুলার বললে কি বুঝতে হবে যে অল সাইডস ইকুয়াল, অল সাইডস ইকুয়াল। আর পেন্টাগন বললে কি বুঝতে হবে, পেন্টাগন মানে হচ্ছে 5 সাইডেড পলিগন। এর কয়টা সাইড আছে, 5টা, এটা হচ্ছে 5 সাইডেড পলিগন। পলি মানে হচ্ছে অনেক, আর গন মানে হচ্ছে কি সাইড, ঠিক আছে। তাহলে এই পলিগন মানে হচ্ছে অনেকগুলো সাইড যার আছে সেটাই কি পলিগন। তো এখানে সবগুলো সাইড ইকুয়াল, কারণ রেগুলার বলেছে, আর ইকুয়াল সাইডগুলো সেন্টারে ইকুয়াল অ্যাঙ্গেল সাবটেন্ড করে, তোমরা তো জানো, তাই না। তাহলে একটু আগে কিন্তু আমরা এটা দেখেছি যে এই অ্যাঙ্গেলটা কীভাবে বের করে। তাহলে আমরা কি জানি, সেন্টারে টোটাল 360 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে। কত অ্যাঙ্গেল থাকে, 360 ডিগ্রি লিখতে পারবো। সো অ্যাঙ্গেল সাবটেন্ডেড at center by each side, তাহলে এই সাইডগুলো সবাই সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল সাবটেন্ড করেছে সেটা আমরা বের করে ফেলতে পারবো। এই 360 ডিগ্রিকে আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে 72 ডিগ্রি অ্যাঙ্গেল সাবটেন্ড করেছে। তাহলে এই সবগুলো সাইডই কি করেছে, এই 72 ডিগ্রি অ্যাঙ্গেল সাবটেন্ড করেছে। কোথায়, সেন্টারে সবাই 72 ডিগ্রি করে অ্যাঙ্গেল সাবটেন্ড করেছে, কারণ সবগুলো সাইড ইকুয়াল। এবং এই যে সাইডগুলো মানে কি সাইডগুলোর যে লেন্থ সেটা কিন্তু আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে, এবং সেটা বলতেছে যে প্রতিটা সাইড 4 সেন্টিমিটার করে তাদের লেন্থ, এই সাইডগুলোর লেন্থ হচ্ছে কত, 4 সেন্টিমিটার।
তো পেন্টাগন দেখে পুরো ফিগারটা ড্র করছি বাবা, অক্টাগনের সময় কি পুরো ফিগার ড্র করছি? করি নাই। সো পুরো ফিগার ড্র করতে হয় না, কারণ এত কষ্ট কে করে? অক্টাগন 8 সাইডেড একটা পলিগন, এটা ড্র করা খুব কষ্টকর ব্যাপার, ঠিক আছে? তারপরও মেজারমেন্ট ঠিক হবে না, ঠিক আছে? বারবার ঘষা মাজা করা কোনো দরকারই নেই, ঠিক আছে? সো এই যে ফিগারটা ড্র করা কিন্তু কি না, ম্যান্ডেটরি না। সো ফিগার ড্র করতে গিয়ে টাইম নষ্ট করবা না। আমি ড্র করলাম এই কারণে যাতে করে বোঝাতে পারি, ঠিক আছে? তাহলে আমরা এই যে লেন্থ অফ ইচ সাইডস, এইটাকে কি বলি? এটাকে বলি এ। তার মানে এর ভ্যালু হচ্ছে আমার 4, আর এন এর ভ্যালু, ঠিক আছে, এন হচ্ছে কি কতগুলো সাইডস আছে সেটা বোঝাচ্ছে। এন হচ্ছে নাম্বার অফ সাইডস, তাহলে নাম্বার অফ সাইডস এটা যেহেতু পেন্টাগন, তাহলে এখানটায় নাম্বার অফ সাইডস হচ্ছে আমার 5। তাহলে এখানে পেন্টাগনে 5টা সাইড থাকে, তাহলে এন এর ভ্যালু 5, এর ভ্যালু 4, অ্যান্ড এই যে আমার, ঠিক আছে, মানে কট 180 ডিগ্রি বাই এন, ঠিক আছে, এখানটাতে এন এর ভ্যালু তো আমার জানাই আছে। মাঝখানের এই অ্যাঙ্গেলটা বের করা আমার কি কোনো দরকারই ছিল না, তারপরেও যেহেতু বের করে ফেলছি, করার কিছু নাই, ঠিক আছে? মাঝখানের অ্যাঙ্গেলটা লাগতো না, একেবারেই লাগতো না, আমি শুধুই বের করে ফেলছি, ঠিক আছে? সো এটা কখন লাগতো? এই যে একটু আগে যে ম্যাচটা করলাম, যখন এই যে ভার্টেক্স থেকে এই সেন্টার টু ভার্টেক্স যখন ডিস্টেন্স দেওয়া থাকতো তখন লাগতো এই মাঝখানের অ্যাঙ্গেলটা, এখন আর লাগবে না, ঠিক আছে? তাহলে আমার এন আর এ এই ভ্যালু দুইটা হলেই আমি এই ফর্মুলা ইউজ করে টোটাল এই পেন্টাগনের এরিয়াটা বের করে ফেলতে পারি। তাহলে আমি একটু পেন্টাগনের এরিয়াটা বের করে দেখাই। সো এরিয়া অফ পলিগনের যে ফর্মুলা শিখছি সেটা একটু লিখে ফেলি। এন এ স্কোয়ার বাই 4 ইন্টু কট 180 ডিগ্রি বাই এন, এই ছিল আমার ফর্মুলা। দেয়ারফর রিকোয়ার্ড এরিয়া অফ পেন্টাগনের এরিয়া আমরা বের করতেছি। সো পেন্টাগনে এন হচ্ছে 5 আর এ হচ্ছে ইচ সাইডের লেন্থ, যেটা আমরা কি আমাদেরকে দেওয়াই আছে 4 স্কোয়ার ডিভাইডেড বাই নিচে আছে আর একটা 4 ইন্টু কট 180 ডিগ্রি ডিভাইডেড বাই এন হচ্ছে আমার 5, ঠিক আছে? তাহলে এই যে কি আসলো এখানটায় 16। সো এই 4 আরেকটা 4 যদি কেটে যায় তাহলে 5 4 আর 20, এখানে দুইটা 4 আছে, এখানে একটা 4 আছে, একটা করে 4 কেটে দিলে 5 4 আর এখানে থাকবে 20। এই কট 180 ডিগ্রি ডিভাইডেড বাই 5 কত আসে? 36। তাহলে এই 36 ডিগ্রি, এখন দেখো কট 36 ডিগ্রি তুমি কিন্তু ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবা না, পারবা না। সো যেহেতু কট 36 ডিগ্রি তুমি ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবা না, কাজে কটকে ট্যানে কনভার্ট করে নিতে হবে। সো 20 ইন্টু কট হচ্ছে কি 1/10, এটাকে তুমি 1/tan 36 ডিগ্রি লিখতে পারো। কারণ কি কটের ঠিক উল্টাটাই হচ্ছে ট্যান, বা ট্যানের ঠিক উল্টাটাই হচ্ছে কি কট, ঠিক আছে? তাহলে ট্যানকে উল্টাইলে আমি এই কটটাই পাবো, তাই না? সো কটকে আমি 1/10 লিখে ফেলছি, বা ট্যানকে 1/cot লেখা যেত, ঠিক আছে? তাহলে এই tan 36 ডিগ্রির ভ্যালু কত, এটা আমরা একটু বের করি। সো এই tan 36 এর ভ্যালু হচ্ছে 0.726। তাহলে এই 20 ইন্টু 1 ডিভাইডেড বাই 0.726, এই তাহলে 20কে 0.726 দিয়ে ডিভাইড দাও, তাহলে হয়ে যাচ্ছে এই 20 ডিভাইডেড বাই 0.726, এটা আসে 27.54। তাহলে এটাই হচ্ছে আমার এই অক্টাগন, এই পেন্টাগনটার এরিয়া। সো সাইড যেহেতু সেন্টিমিটারে ছিল, এরিয়াও কি সেন্টিমিটার স্কোয়ারে আসছে, ঠিক আছে? তাহলে তুমি কয়টা নিয়ম শিখলা, কয়টা রুল শিখলা? 2টা রুল শিখলা। এটা যদি আমার সাইডের লেন্থ দেওয়া থাকে, ঠিক আছে, সাইডের লেন্থ দেওয়া থাকলেই আমি এই ফর্মুলা দিয়ে ম্যাচটা করে ফেলবো। আর যদি সেন্টার টু ভার্টেক্স লেন্থ দেওয়া থাকে তাহলে আমি ওই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করে পুরো অক্টাগন বা পেন্টাগন বা হেক্সাগনের এরিয়াগুলো বের করে ফেলতে পারবো। সো এখন যা করবা সেটা হচ্ছে আজকের হোমওয়ার্কটা কমপ্লিট করো, মানে যে একটু যে বাকি রেখেছিলাম সেটা কমপ্লিট করে দাও।
আর গতকালকার হোমওয়ার্কটা মানে নাম্বার 10টা, ঠিক আছে, নাম্বার 10 অ্যান্ড নাম্বার 14-এর বাকি পার্টটুকু এখন একটু করে আমাকে একটু সাবমিট করে দাও, ঠিক আছে। তাহলে নাম্বার 10 অ্যান্ড নাম্বার 14-এর রেস্ট পার্ট করে এখনই একটু সাবমিট করো, ঠিক আছে। বাদ বাকিগুলো পরে সাবমিট করো, আস্তে আস্তে করো, ঠিক আছে। সো আল্লাহ হাফেজ।